নমস্কার, আমি সুস্মিতা আইলিভের তরফ থেকে। আজকে আমাদের সাথে যিনি আছেন সুশোভন বিশ্বাস। নমস্কার স্যার। নমস্কার। উনি 2017 সালে WBCS গ্রুপ এ এক্সাম ক্র্যাক করেছেন এবং ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে উনি এই মুহূর্তে কর্মরত। চলুন জেনে নেওয়া যাক ওনার জার্নিটা ঠিক কেমন ছিল এবং কীভাবে উনি আজকে এই জায়গায় পৌঁছেছেন। স্যার, প্রথমেই যেটা আপনার থেকে জানতে চাইব যে আপনার আপনি কোন স্কুল কলেজ থেকে বিলং করছেন বা কোথা থেকে আপনার শুরু হয়েছে? প্রথমে বলি, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই বাংলা মিডিয়ামের ছাত্র এবং আমার স্কুল হচ্ছে জমশেদপুর বিএন হাই স্কুল এবং আমার অ্যাকচুয়াল স্কুলিং হয়েছে করিমপুর নদিয়াতে। তারপর আমি ফিজিক্স পড়তে চলে আসি শ্রীরামপুর কলেজে। সেখান থেকে আমার গ্র্যাজুয়েশনের পর মূলত আমার এই প্রিপারেশনের শুরুটা। আচ্ছা, তো সেক্ষেত্রে স্যার আপনি তো বললেন আপনি ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন। আপনার এক্ষেত্রে ইন্সপিরেশন কেন WBCS-এই এলেন, কেন WBCS এক্সামের জন্যই ভাবলেন? সেক্ষেত্রে কেউ কি বাড়ি থেকে ইন্সপিরেশন জুগিয়েছে নাকি নিজে থেকেই ভাবনা চিন্তা করেছেন, কোনটা? হ্যাঁ, প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে সিভিল সার্ভিসে, খুব স্পেসিফিক্যালি WBCS নয়, অ্যাজ এ হোল সিভিল সার্ভিসের প্রতি ইন্টারেস্ট আমার ছোটোবেলা থেকেই ছিল। যেহেতু আমার বাবার একজন সরকারি কর্মচারী ছিলেন, সেখান থেকে খানিকটা ইন্সপিরেশন পেয়েছি এবং তার সাথে সাথে যেহেতু আমি বেসিক্যালি একজন গ্রামের ছেলে, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন সরকারি আধিকারিককে আমি কাজের সূত্রে দেখেছি এবং তাদের কাজের যে নেচার সেটা আমাকে ভীষণ টানতো। সেটা অবশ্যই আমাকে ইন্সপিরেশন জুগিয়েছে। তবে সেটার খুব কার্যকারী একটা রূপ কিন্তু আমার গ্র্যাজুয়েশনের পরে আমি যখন সিভিল সার্ভিসে দেওয়ার কথা ভাবলাম সেই সময় থেকেই প্রথমটা খুবই নমিনাল একটা জায়গা থেকে শুরু হয়েছিল। আচ্ছা, তো স্যার আপনার স্ট্র্যাটেজি কী ছিল? এই যে ধরুন BCS এক্সামটা প্রিলিমিনারি, মেন্স, ইন্টারভিউ 3টে পার্টে হচ্ছে, তো আপনার স্ট্র্যাটেজিটা ঠিক কেমন ছিল প্রিলিমিনারির ক্ষেত্রে বা মেন্সের ক্ষেত্রে? কিভাবে আপনি পুরো জিনিসটা প্ল্যান করেছেন? ঠিক, প্রথমত বলি যে আমি যদি স্ট্র্যাটেজির কথা বলি তাহলে প্রথমতই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে পরীক্ষাটা শুরু করার একটা স্ট্র্যাটেজি আছে এবং সেটার প্রিপারেশনের একটা স্ট্র্যাটেজি আছে, তারপর এক্সাম ওরিয়েন্টেশনের স্ট্র্যাটেজিটার দিকে আমরা যাব। আমি শুরু স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে WBCS বা যে কোনো সিভিল সার্ভিস পরীক্ষার আমরা যদি সিলেবাসটা একটু দেখি তাহলে বুঝতে পারবো যে সেখানে মূলত কিন্তু হিউম্যানিটিসের সাবজেক্ট যেগুলো আমরা ছোটোবেলায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পড়েছি সেই সাবজেক্টগুলোই কিন্তু আবার ঘুরে ফিরে আসছে। ফলত আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে আমাদের সেই ছোটোবেলার মাধ্যমিকের যে পড়া ইতিহাস বা ভূগোলের জ্ঞান সেগুলোকে ঝালিয়ে নেওয়াটা প্রথমে খুব জরুরি। তার সাথে আমরা নতুন কিছু জিনিস অবশ্যই পড়ি, যেমন হচ্ছে পলিটি পড়ি, ইকোনমিক্স পড়ি, কিন্তু আমি বলবো যে এই সাবজেক্টগুলোকে প্রথমে একটি নির্দিষ্ট বই ধরে বা নির্দিষ্ট কোনো মেটেরিয়াল ধরে পড়ে নেওয়াটাই সবচেয়ে কাজের। এটাই কোনো প্রিপারেশনের প্রথম ধাপ হওয়া উচিত এবং তারপর আস্তে আস্তে একটা সার্টেন প্রিপারেশনের পরে আমি বেসিক বইগুলো সব পড়ে ফেললাম, একটা ভালো কারেন্ট অ্যাফেয়ার্স মেটেরিয়াল ফলো করলাম এবং ফাইনালি গিয়ে আমি পরীক্ষার জন্য রেডি হচ্ছি। সেইখানে আমি বলবো এক্সাম স্ট্র্যাটেজিটা কাজ করছে। প্রথমেই আসি প্রিলিম স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখো, এই মুহূর্তে পরীক্ষার যা পদ্ধতি এবং পরীক্ষার যা কম্পিটিশনের অবস্থা, তাতে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে আমি কিন্তু সাজেশন দেবো মক টেস্ট দেওয়ার জন্য। ঠিক আছে, আমি বলবো যে প্রিলিম স্ট্র্যাটেজির একটা বড় অংশ অবশ্যই মক টেস্ট হওয়া উচিত, সে প্রসঙ্গে পরে আসছি। তবে মক টেস্টের পরে অবশ্যই প্রিলিমস ওরিয়েন্টেড পড়াশোনা, ওয়ান লাইনার MCQগুলো দেখে নেওয়া এবং তার সাথে একটি ভালো কারেন্ট অ্যাফেয়ার্সের সোর্স ফলো করা, এটা কিন্তু সবসময়ই কাজের। এবং আমার যেই প্রিলিমসটা হয়ে গেল সেই প্রিলিমসটাকে কিন্তু খুব ভালো করে দেওয়া দরকার। কেন দেওয়া দরকার? কারণ হচ্ছে যে প্রিলিমস যদি আমার খুব ভালো হয় এবং কনসিডারেবল নাম্বার যদি আমার প্রিলিমসে আসে তাহলে আমি কনফিডেন্ট হব যে মেনে আমার ভালো হতে পারে। ঠিক আছে, এবং আমি মেনের প্রিপারেশনটা তৎক্ষণাৎ শুরু করে দিতে পারবো। মেনের প্রিপারেশনের ক্ষেত্রেও ব্যাপারটা খানিকটা একই রকম, তবে পরিধিটা সেখানে আরেকটু বড়। সেখানে আমাকে আরেকটু ডেপথে পড়তে হবে এবং তার সাথে আমাকে বাংলা, ইংরেজি এগুলো ডেসক্রিপটিভ পেপারগুলোকে ফলো করতে হবে।
ফাইনালি আমাকে অপশনালটাও রেডি করতে হবে। মেন্স মোটামুটি এটা নিয়ে, এবং ফাইনালি মেন্সের পরে যেটা আসছে সেটা হচ্ছে অবশ্যই ইন্টারভিউয়ের জন্য আমি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে নিজের পার্সোনালিটির ওপর কাজ করা, নিজেকে জানা। কারণ ওখানে যারা থাকবেন তারা আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং তারা আমাদের থেকে অনেক বেশি ক্যান্ডিডেট দেখেছেন। ফলত নিজের পার্সোনালিটির ওপর কাজ করলে আমার মনে হয় সবচেয়ে বেশি ফল পাওয়া যায়। তার সাথে নর্মালি কারেন্ট অ্যাফেয়ার্স ঝালিয়ে নেওয়া বা নিজের গ্র্যাজুয়েশনের সাবজেক্টটা একটু পড়ে নেওয়া সবসময়ই কাজে। তবে আমি বলবো যে পার্সোনালিটিটাকে খুব সুন্দর করে যদি সাজানো যায় এবং ইন্টারভিউ বোর্ডের সামনে যদি একদম নিজের আমিটাকে প্রেজেন্ট করা যায়, তাহলে আমার মনে হয় ইন্টারভিউতে কিন্তু খুব ভালো স্কোর করা সম্ভব। আচ্ছা স্যার, আপনি তো মক টেস্টের কথাটা বললেন, সেক্ষেত্রে আমি আরও একটা জিনিস যেটা জানতে চাইবো যে এক্ষেত্রে ধরুন প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কতটা ইম্পর্টেন্ট, মানে সেগুলোকে আদৌ দেখার প্রয়োজনীয়তা আছে? অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সম্পর্কে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ডাব্লিউবিসিএসে কিন্তু এখনও পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিপিট হয়, সেটা প্রিলিমসেও হয়, মেন্সেও হয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কে আমার দুটো অভিমত। প্রথম অভিমত হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমাকে একটা ধারণা দেয় যে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসছে, বাকি কি কি প্রশ্ন আসতে পারে। ফলে সেই সেন্সে কোশ্চেন প্রেডিক্ট করার জন্য প্রিভিয়াস ইয়ার কিন্তু খুব কাজের। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, ধরে নাও যে তোমরা যখন পড়াশোনা করছো, আমাদের এরকম অনেক সময়ই হয় যে আমরা দেখি যে কোনো একটা সাবজেক্ট আমার খুব ভালো প্রিপারেশন আছে, কোনোটা আমি অতটা ভালোও করতে পারিনি, পরীক্ষা চলে এসছে, আমার হাতে সময় নেই। সেক্ষেত্রে আমার মনে হয় যেটা করা উচিত, অ্যাটলিস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু পারলে মুখস্থ করে যাওয়া উচিত। কারণ অনেক সময়ই আমরা দেখতে পাই যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু হুবহু দিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু সেই যে যদি আমি 4-5টা প্রশ্ন ওইভাবে পেরে থাকি, আমার কিন্তু সেটাই একটা বিশাল লাভ। সেক্ষেত্রে আমি বলবো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দুটো দিক থেকেই ভীষণ ইম্পর্টেন্ট। এক, প্রশ্ন প্রেডিক্ট করার জন্য, দুই হচ্ছে কিছু সহজ প্রশ্ন ক্র্যাক করার জন্য। সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কিন্তু সবসময় তোমরা ফলো করবে। আচ্ছা, আর স্যার আর একটা জিনিস যেটা বর্তমান সিচুয়েশনে দেখা যাচ্ছে যে মক টেস্ট তো সাধারণত অফলাইনে হয়, প্লাস এখন স্টুডেন্টরা অনলাইন মক টেস্টের দিকেও ঝুঁকছে। তো সেটা কি আদৌ ঠিক, মানে অনলাইন মক টেস্টে দিয়ে কি বিসিএস এক্সাম ক্র্যাক করা পসিবল? আচ্ছা, প্রথমত আসি হচ্ছে মক টেস্ট নিয়ে। মক টেস্ট নিয়ে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে দেখো, আমরা এই পরীক্ষাটা বছরে একবার মাত্র দেওয়ার সুযোগ পাই। ঠিক আছে, এইবারে যদি আমার কোনো কারণে কিছু ভুল হয়ে যায় বা কোনো একটুর জন্য আমি যদি মিস করে ফেলি পরীক্ষাটা, আমাকে আবার একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে। সেই প্রবলেমটাকে মিটিগেট করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে মক টেস্ট দেওয়া। মক টেস্ট দিলে সবচেয়ে সুবিধা যেটা হয় যে পরীক্ষাটি আমি পিএসসির জন্য একবার দিতে যাব, সেই পরীক্ষাটি আমি তার আগে 50 বা 60 বার মানে অ্যাজ মেনি অ্যাজ টাইম আমি দিতে পারি, কোনো অসুবিধা নেই। এবং সেক্ষেত্রে যেটা হয়, মক টেস্ট থেকে দুটো জিনিস হয়। মানে অনেকে ভাবতে পারো যে মক টেস্ট থেকে বোধহয় প্রশ্ন কমন আসে, সেটা সবসময় কিন্তু সঠিক নয়। মক টেস্ট আমাদেরকে যেটা শেখায় সেটা হচ্ছে পরীক্ষা কিভাবে দিতে হয়, কিভাবে আস্তে আস্তে নাম্বার গ্র্যাজুয়ালি বাড়াতে হয়, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে মক টেস্ট শেখায়। এবং এখন বর্তমানে যে পরিমাণ কাট অফ যাচ্ছে এবং কম্পিটিশনের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে মক টেস্ট কিন্তু একমাত্র আমাকে এনশিওর করতে পারে যে আমি এবার প্রিলিম ক্র্যাক করব কি এবার আমি মেন ক্র্যাক করব, এটা কিন্তু মক টেস্ট এনশিওর করতে পারে। একজন ক্যান্ডিডেট যদি সে রিলিজিয়াসলি 50টা বা 60টা মক টেস্ট দিয়ে থাকে, আমার মনে হয় যে তার প্রিলিমে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই, এটুকু আমার মনে হয়। এইবার আসি অফলাইন বা অনলাইনের ক্ষেত্রে। প্রথমত আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে পরীক্ষাটা খুব ইম্পর্ট্যান্ট। আমি কত সিরিয়াসলি পরীক্ষাটা দিচ্ছি এবং সেটা কতটা রিলিজিয়াসলি দিচ্ছি, সেটা খুব ইম্পর্ট্যান্ট। অনেক সময় আমরা দেখি যে অনলাইন মক টেস্টে আমরা অতটা সিরিয়াস হই না। আমার বক্তব্য হচ্ছে যে অনলাইন মক টেস্ট যদি তোমরা দাও, অবশ্যই দিতে পারো, কারণ অনলাইন মক টেস্টের সংখ্যা অনেক বেশি। সেক্ষেত্রেও কিন্তু তোমরা একই রকম সিরিয়াস হও। তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে যেহেতু পরীক্ষাটি এখনও অফলাইন মোডেই হচ্ছে, ফলে একটা ক্লোজড রুমে আরও অ্যাসপিরেন্টদের সাথে অফলাইন মক টেস্ট দেওয়ার কিন্তু সবসময়ই একটা আলাদা গুরুত্ব আছে। তাতে কি হয়,
হল সিচুয়েশন যেটা আমি অ্যাকচুয়ালি বছরে একবার ফিল করতে চলেছি, সেইটা কিন্তু আমার আগের অফলাইন মক টেস্টগুলোতে আমি সিমুলেট করতে পারি। সেটা খুব ইম্পর্টেন্ট এই পরীক্ষাটাকে, বিশেষ করে এই হল ম্যানেজমেন্টটার জন্য দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, ধরুন ডাব্লিউবিসিএস এক্সাম তো প্রথমেই কেউ দিয়ে ক্র্যাক করছে এরকমটা সবসময় হয় না, তো আপনার ক্ষেত্রে কি এরকম কিছু হয়েছে যে প্রথমেই কি ক্র্যাক করেছেন নাকি টাইম লেগেছে, বা এক্ষেত্রে যে একটা ব্যর্থতার সম্মুখীন হচ্ছে স্টুডেন্টরা, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে প্ল্যান বি হিসাবে কি কিছু রাখা উচিত, বা নিজেকে সেই সময়টা কিভাবে মোটিভেট করবে? এক্স্যাক্টলি, দেখুন এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ডাব্লিউবিসিএস 2017 যেটা আমি পাই সেটাই আমার প্রথম অ্যাটেম্প্ট ছিল, কিন্তু তার মানে এটা নয় যে আমি সিভিল সার্ভিসে স্পেসিফিক্যালি কোনোদিন ব্যর্থ হইনি। আমি তার আগে থেকে ইউপিএসসি সিভিল সার্ভিস দিচ্ছিলাম এবং তার আগে আমি ইউপিএসসি সিভিল সার্ভিসে ব্যর্থও হয়েছি। এখন প্রসঙ্গটা হচ্ছে দুটো, এক হচ্ছে যে ব্যর্থ হলে কি করতে হবে, দুই আমার প্ল্যান বি থাকা উচিত কিনা। প্রথম প্রশ্নের উত্তরে আসি যে যদি আমি ব্যর্থ হই তাহলে কি করব। প্রথম কথা হচ্ছে ব্যর্থ হলে যেটা হয় সেটা হচ্ছে আমার কাছে কিন্তু আবার একটা বছর বা অ্যাটলিস্ট 6 মাস 7 মাস সময় বেরিয়ে আসে যেখানে আমি আবার পড়াশোনা করতে পারি। তখন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই ফিল করি পরীক্ষার আগে যে এই বইটা যদি আগে একটু সময় পেতাম এবং একটু ভালো করে পড়তাম তাহলে এই প্রশ্নগুলোর আজকে আমি উত্তর দিতে পারতাম। সেই বইগুলোকে কিন্তু আমি আরেকটু ভালো করে পড়তে পারি সেই সময়টাতে, কারণ সেই সময়টাতেই সাথে সাথে আমার মক টেস্ট দেওয়ার তাড়া নেই বা পরীক্ষার চিন্তা মাথায় নেই। আমাকে সেই সময় কিন্তু সেই বেসিক বইগুলো পড়ে ওই অ্যাসেট ক্রিয়েশনটা করে রাখতে হবে। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এবং ওই যে অ্যাসেট ক্রিয়েশন আমি করছি সেইটা যদি আমি রেগুলার করতে পারি তাহলে আমার মধ্যে একটা সেন্স তৈরি হবে যে আমি পড়াশোনা করছি এবং সেটাই কিন্তু বেসিক্যালি আমার মোটিভেশন হিসাবে কাজ করবে। এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আমি যেটা বলবো প্ল্যান বির প্রসঙ্গে, এই মুহূর্তে এটা ভীষণ একটা চর্চার বিষয় যে আমাদের প্ল্যান বি থাকা উচিত না উচিত না। আমি বলবো যে উচিতও আবার উচিত নাও। কীরকমভাবে সেটা আমি একটু বুঝিয়ে বলি। প্রথমত যেটা হচ্ছে যে প্ল্যান বি কেমন থাকা উচিত। প্ল্যান বি যদি রাখতেই হয় তাহলে যে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে আমার যে বিসিএস এর স্বপ্ন বা সিভিল সার্ভিসের স্বপ্ন সেটা যেন হ্যাম্পার না হয়, এবং আমাকে যেন খুব কিছু এক্সট্রা করতে না হয় যাতে এই প্রিপারেশনটা আমার কোনোভাবে মানে হ্যাম্পার হচ্ছে, সেটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমি কি করব, আমি যেটা করব সেটা হচ্ছে আমি দেখব যে বিসিএস প্যাটার্নে আর কি কি পরীক্ষা হয়, আমি সেইগুলোকে প্ল্যান বি হিসাবে নেব। যেমন মিসলেনিয়াস হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, কিন্তু কন্ট্রারি আমি যদি হঠাৎ করে ব্যাংকের পরীক্ষা দিতে যাই বা সিজিএল দিতে যাই বা রেল দিতে যাই, সেই পরীক্ষাগুলো কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের, তার জন্য অন্য প্রিপারেশনের প্রয়োজন। সেইটা কিন্তু আমি সাজেস্ট করব না। আমি বলবো যে তোমরা লক্ষ্য রাখো বিসিএস এবং তারই প্রিপারেশন নাও, কিন্তু তার সাথে সাথে যেটা করবে সেটা হচ্ছে এই যে পরীক্ষাগুলো যেগুলো খুব সিমিলার সেই পরীক্ষাগুলোকে প্ল্যান হিসাবে নাও। আমার মনে হয় ক্র্যাক করতেও সুবিধা হবে এবং তোমার যে আলটিমেট গোল সেটা অ্যাচিভ করতেও কিন্তু সুবিধা হবে। সেক্ষেত্রে প্ল্যানটা এরকমভাবে করা যেতে পারে। স্যার, আরও একটা জিনিস, যে আগে আমরা দেখতাম যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার প্রবণতা স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি ছিল, বা বাড়ির লোকরাও সেই দিকেই বেশি স্টুডেন্টদের মানে চাইতেন যে তারা ওই জীবিকাটাই নিক। তো সেক্ষেত্রে এখন ডাব্লিউবিসিএস এর দিকে প্রচণ্ড একটা মানে ক্রেজ রয়েছে, বা স্টুডেন্টরা ডাব্লিউবিসিএস অফিসার হিসাবে নিজেকে দেখতে চাইছে, সেটার কারণটা কি? মানে কি মনে হয় কেন এই দিকে বেশি স্টুডেন্ট এখন আসতে চাইছে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথমত ডাক্তার বা ইঞ্জিনিয়ার এই যে হওয়ার যে চয়েসটা সেটা কিন্তু আমরা করি হচ্ছে ক্লাস 12-এর পরে, ঠিক আছে, এবং সেই কেরিয়ার পাথটা পার্সু করার পরে অনেকেরই মনে হচ্ছে যে না একটা নতুন কিছু করা যেতে পারে। এবং বর্তমানে সরকারের যে ওয়ার্কিংস চলছে, গভর্নমেন্টের যে ওয়ার্কিংস চলছে, সেখানে একজন সিভিল সার্ভেন্টের কাজের পরিধি এবং কাজের রেকগনিশন কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, যেটা আমরা এখন খুব মিডিয়াতে বলুন বা বিভিন্ন জায়গায় বলুন সিভিল সার্ভেন্টদের কাজের যে চেহারা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় এই রেকগনিশনের জায়গা এবং তার সাথে সাথে মানে
এই যে সাধারণ মানুষকে সার্ভ করার যে একটা সুযোগ রয়েছে সিভিল সার্ভিসে, সেটা অন্যান্য প্রফেশনের ক্ষেত্রেও আছে। সেই সরাসরি সুযোগটা আমার মনে হয় অনেকেই নিতে চাইছে। এবং মানে সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নিজের কেরিয়ার গোল পার্সু করার পরে, মানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার পরেও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে সিভিল সার্ভিসে কিন্তু ছেলেমেয়েরা আসছে এবং এই পরীক্ষা দিয়ে সিভিল সার্ভেন্ট হিসেবে কাজ করছে। মানে ইনফ্যাক্ট এখন যেটা আমরা বেশি দেখছি, ধরুন এই লকডাউন পরিস্থিতিতে অনেকে চাকরি হারিয়েছে, তারাও কিন্তু বিসিএস এর দিকে আসছে। মানে একদমই তাই। মানে আফটার করোনা প্যান্ডেমিক, এই লকডাউন, এই আনসার্টেনটি, অনেক মানে ইউথের একটা বড় অংশের কাছে কিন্তু এই ধরনের সরকারি চাকরি কিন্তু ভীষণ লিউক্রেটিভ হয়ে উঠেছে। এটা দুটো কারণ বলে আমার মনে হয়। প্রথম কারণ হচ্ছে সেটা হচ্ছে এর সিকিউরিটিটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মানে যে পরিমাণ লে অফ আমরা প্রাইভেট সেক্টরে দেখেছি এই করোনা পরিস্থিতিতে, সেখানে আমরা দেখেছি যে গভর্নমেন্ট জব কিন্তু অনেকটাই সিকিউরিটি দিয়েছে। দ্বিতীয় কথা, এই করোনা পরিস্থিতির সময়ে বিশেষ করে ফার্স্ট ওয়েভে আমরা যেভাবে সরকারি কর্মচারীদের, বিশেষ করে সিভিল সার্ভেন্টদের কাজ করতে দেখেছি, আমার মনে হয় সেটাও একটা বিশাল বড় ইন্সপিরেশন। মানে আমাদের সহকর্মীরা যেভাবে তাদের নিজেদের মানে জীবন উৎসর্গ করেছে এই করোনা পরিস্থিতিতে বিভিন্ন প্রয়োজনে, আমার মনে হয় সেটা কিন্তু একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করছে বাকিদের জন্য, যে এই করোনা পরিস্থিতির পরবর্তীকালেও সবাই সিভিল সার্ভিস দিতে ইন্টারেস্টেড হচ্ছে। আর মানে স্যার, এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে মানে এইচএস দেওয়ার পর স্টুডেন্টদের আসা উচিত, নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, নাকি পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, কোনটা বেটার হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটা এক ধরনের কলিংয়ের মতো। মানে বিভিন্ন জন বিভিন্ন সময়ে এই ফিল্ডটা করে যে আমাকে সিভিল সার্ভিস দিতে হবে, এবং পড়াশোনাও সেইভাবে শুরু করে। এবং আমার অভিজ্ঞতা থেকে, আমার ব্যাচের সকলের মধ্যে থেকেও আমি দেখেছি যে সমস্ত ধরনের ক্যান্ডিডেটরাই কিন্তু আলটিমেটলি সিভিল সার্ভিস ক্র্যাক করছে। মানে যারা এইচএসের পর শুরু করেছিল, বা গ্র্যাজুয়েশনের পর, বা অনেক বছর চাকরি করার পরেও যারা শুরু করেছিল, তারাও পাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যদি আমাকে এই প্রশ্নটা করা হয় যে কোন সময় শুরু করা উচিত, আমি বলবো যদি নিজের ভিশন খুব ক্লিয়ার থাকে, ইন্সপিরেশন খুব ভালো থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে গ্র্যাজুয়েশনের সময়টা থেকেই কিন্তু আস্তে আস্তে পড়তে শুরু করা উচিত। এটার খুব টেকনিক্যাল একটা রিজন আছে। রিজনটা হচ্ছে যে ক্লাস 10 বা 12 পর্যন্ত আমরা সকলেই কিন্তু ডাব্লিউবিসিএস এর সিলেবাসে যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়ে থাকি। এবার কি হয়, পরবর্তীকালে যখন আমি গ্র্যাজুয়েশন করছি, গ্র্যাজুয়েশন করাকালীন কি হয়, ওই 3 বছর বা গ্র্যাজুয়েশন মাস্টার্স করাকালীন ওই 5 বছরে আমি ওই জায়গাটা কিন্তু খানিকটা ভুলে যাচ্ছি। ফলে প্রিপারেশনে যখন আমি আবার ফিরে আসছি, আমাকে ওই গোটা বিষয়টা ব্রাশ আপ করে শুরু করতে হচ্ছে। সেক্ষেত্রে কারোর যদি ভিশনটা খুব ক্লিয়ার থাকে, কি করবে তার জানা থাকে, তাহলে তার যেটা উচিত আমার মনে হয় যে গ্র্যাজুয়েশন চলাকালীনই অল্প অল্প করে ওই পুরনো পড়াগুলো ঝালিয়ে রাখা, ছোটবেলার ইতিহাস, ভূগোল, এই সাবজেক্টগুলো পড়তে থাকা, এবং তার সাথে সাথে একটা ভালো ডেইলি নিউজ পেপার আমরা ফলো করতে পারি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে পরবর্তীকালে আমরা যে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদেরকে এত ভাবতে হয় বা এত মেটেরিয়ালের পেছনে দৌড়াতে হয়, সেটা করতে হবে না। একটা বড় সময় ধরে নিউজ পেপার পড়া থাকলে এই জিনিসটা কিন্তু তার অনেকটাই আয়ত্ত থাকবে, এবং আমার মনে হয় যে প্রথমবারে বা দ্বিতীয়বারে এই ধরনের পরীক্ষা ক্র্যাক করতে অনেকটা সুবিধা হবে। আচ্ছা, আর ধরুন যারা আর্টসের স্টুডেন্ট, তাদের মধ্যে কিন্তু একটা আমরা দেখেছি যে ভয় কাজ করে যে ম্যাথস জিআই এর পার্ট আছে, আদেও কি আমাদের এই পরীক্ষায় বসা উচিত, বা আমরা কতটা পারবো ক্লিয়ার করতে, তো সেটা কি আদেও ঠিক, মানে ওইভাবে কি ভাবা উচিত, বা ম্যাথস জিআই এর পার্টটা মানে ওটা কি সত্যি অনেকটা এফেক্ট ফেলে? আচ্ছা, এক্ষেত্রে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে সিভিল সার্ভিসের সিলেবাসটা এবং পরীক্ষা প্যাটার্নটা এমনভাবে ডিজাইন করা আছে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এখানে কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড পিএসসি এনশিওর করে রেখেছে। মানে আমার যেটা মনে হয় যে এখানে কেউই খুব বেনিফিট পায় না, আবার কারোরই খুব অসুবিধা হয় না। মানে খুব ঠান্ডা মাথায় যদি আমরা পরীক্ষাটাকে দেখি, তাহলে আমরা দেখব যে বিসিএস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি।
হিস্ট্রির ওয়েটেজ সবচেয়ে বেশি, ভূগোলের ওয়েটেজ রয়েছে, পলিটি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, যেগুলোকে আমরা কিন্তু মূলত হিউম্যানিটিস ঘেঁষা সাবজেক্ট বলতে পারি। উল্টো দিকে আবার দেখব যে একটা গোটা পেপার রয়েছে ম্যাথের জন্য, ম্যাথ বা জিআইয়ের জন্য। এই যে বিষয়টা, এই বিষয়টার কারণে অনেকে ভয় পায়, বা ইংলিশের জন্য অনেকে ভয় পায়। আমি বলবো যে এর মধ্যে ভয়ের কিছু নেই, মানে প্রত্যেকের জন্যই এখানে একটা লেভেল প্লেইং ফিল্ড আছে। কারোর যদি হিউম্যানিটিস ভালো হয় তাহলে ম্যাথ বা ইংলিশকে একটু বেটার করে নাও, বা ভাইসি ভার্সা, দুটো করেই কিন্তু পরীক্ষাটা দেওয়া সম্ভব। অ্যাকচুয়ালি এটা করার কারণটা হচ্ছে, আমার যেটা মনে হয় যে একজন সিভিল সার্ভেন্ট হিসেবে কেউ যখন কাজ করে তখন তার কাজের পরিধিটা অনেকটা বড়, এবং সেখানে এইভাবে চয়েসের কোনো জায়গা নেই যে এই কাজটা আমার ভালো লাগে, ওই কাজটা আমার ভালো লাগে না। আমার মনে হয় যে এই যে 360 ডিগ্রি সিলেবাস আমাদেরকে বেসিক্যালি ওইভাবে প্রিপেয়ার করে যাতে আমার কাজটা করতে অসুবিধা না হয়। ফলে এই যে ভয় পাওয়া বা আমি ওটা পড়বো না এটা পড়বো, এই জিনিসটা আমার মনে হয় না থাকা উচিত। সেক্ষেত্রে যেটা করা উচিত, আমাকে 360 ডিগ্রি পারফরমেন্স দিতে হবে, সেটা পরীক্ষাতেও এবং পরীক্ষার পরবর্তী চাকরির ক্ষেত্রেও। এটা সবসময় মাথায় রাখা উচিত। তাহলে আমার মনে হয় যে ম্যাথ, ইংলিশ বা যাদের হিস্ট্রি, জিওগ্রাফি নিয়ে ভয় আছে তারা ভয়টা কাটাতে পারবে। আচ্ছা, আর যারা ধরুন আমাদের রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে, তাদের ক্ষেত্রে ঠিক মানে সেলফ স্টাডি কিভাবে করা উচিত, বা সবসময় হয়তো তাদের হাতে কাছে সমস্ত কিছু থাকে না, তো সেই জায়গায় কিভাবে তারা নিজেদের তৈরি করবে? আচ্ছা, আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে বিশেষ করে মানে আমাদের দেশে এখন যেভাবে ইন্টারনেট পরিষেবাটা চলছে, তাতে ইন্টারনেট আমাদের এই ডিজিটাল গ্যাপ যেটা, ডিজিটাল ডিভাইড যেটা, সেটা অনেকটাই মেটাতে পেরেছে। এবং আগে আজ থেকে 10 বছর আগে যেভাবে বা 15 বছর আগে যেভাবে একজন গ্রামের ছাত্র এবং একজন শহরের ছাত্রছাত্রীর মধ্যে একটা নলেজ গ্যাপ থাকতো বা মেটেরিয়াল গ্যাপ থাকতো, আজকের দিনে কিন্তু সেটা অনেকটাই কমেছে। এটা আমার নিজেরই মনে হয়। এখন একটি ভালো ইন্টারনেট থাকলে সবার কাছেই মোটামুটি সমস্ত মেটেরিয়াল অ্যাভেলেবেল, এবং পড়াশোনা করার কিন্তু স্কোপ রয়েছে। আমাদেরকে তাই সেটাকে কিন্তু ফুললি ইউটিলাইজ করতে হবে। এইবার হ্যাঁ, এর সাথে কতগুলো আমি জিনিস বলতে পারি। যেমন অনেক সময় কি হয়, কোনো জায়গায় থাকার জন্য বা কোনো অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হওয়ার জন্য কম্পিটিটিভনেস বাড়ে। আমি আমাদের বাকি আরও 5 জন কি 6 জন অ্যাসপিরেন্টকে দেখছি যারা পড়াশোনা করছে, এবং তার সাথে সাথে আমিও পড়াশোনা করছি। হয়তো আইসোলেটেড জায়গায় থাকলে সেই সুবিধাটা পাওয়া যায় না, কিন্তু আমার মনে হয় যে যে পরিমাণ সুবিধা এখন ইন্টারনেটের দৌলতে আমরা পাচ্ছি, তাতে প্রত্যন্ত জায়গায় থেকেও একটু মনোযোগ দিয়ে যদি পড়াশোনা করা যায় তাহলে পরীক্ষা ক্র্যাক করা যাবে না, এরকমটা আমার মনে হয় না। আর যারা ধরুন স্যার মানে জব করছে, হয়তো প্রাইভেট সেক্টরে জব করছে, তারা কিভাবে এই জায়গাটা টাইম ম্যানেজ করবে? মানে তাদের তো ধরুন সোম থেকে শুক্র অথবা সোম থেকে শনি পুরোটা একটা প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে, কিভাবে স্টাডি করবে, কিভাবে টাইম বার করবে? যারা জব করছো বা যারা মানে কোনো কাজের সাথে পড়াশোনাটা করার চেষ্টা করছো, তাদের ক্ষেত্রে আমার সাজেশনটা যেটা হবে যে দেখো, এটাকে ভালো এবং মন্দ দুটো দিক থেকেই বিচার করতে হবে। প্রথম কথা হচ্ছে, যদি আমি একজন হোল টাইম যে প্রিপারেশন নিচ্ছে তার সাথে তুলনা করি, তাহলে সেক্ষেত্রে যে জব করছে তার কিন্তু একটা ইকোনমিক সিকিউরিটি আছে, যেটা কিন্তু এই পরীক্ষাটা দেওয়ার ব্যাপারে অনেকটা হেল্প করে। মানে আমার একটা ইকোনমিক সিকিউরিটি আছে, আমার অতটা চিন্তা নেই, ফলে সেই কনফিডেন্সটা কিন্তু তার মধ্যে থাকে। সেটাকে যেমন মানে ইউটিলাইজ করতে হবে, তেমনভাবে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার কাজের সময়টাকে বাদ রেখে বাকি যে সময়টা আমি পাচ্ছি সেই সময়টাকে আমাকে ব্যবহার করতে হবে। এই ব্যবহারের ব্যাপারে আমার একটা নিজস্ব অভিমত আছে। সেটা হচ্ছে যে দুটো মডেল হতে পারে। একটা মডেল হচ্ছে আমি কাজ থেকে এসে পড়তে বসছি, অথবা কাজে যাওয়ার আগে পড়তে বসছি। কাজ থেকে এসে পড়তে বসার একটা অসুবিধা হচ্ছে যে কাজে যেহেতু সারাদিন ধরে আমার সাথে বিভিন্ন ঘটনা ঘটেছে, সেইটা আমার মাথার মধ্যে ঘুরতে থাকে এবং আমি নিজে টায়ার্ড হয়ে যেতে পারি। ফলে তখন কিন্তু আমার পক্ষে পড়তে বসাটা মানে ফ্রুটফুল পড়াশোনাটা করাটা বেশ শক্ত একটা ব্যাপার হয়ে যায়। উল্টো দিকে আমি যদি দেখি যে আমি কাজে যাওয়ার আগে মানে খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবে যে সকাল কিন্তু আমাদের প্রত্যেকের হয়, এবং সেই সকাল প্রত্যেকের নির্ঝঞ্ঝাটে হয়, ঠিক আছে? সন্ধ্যাবেলাটা আমাদের সকলের নির্ঝঞ্ঝাটে কাটে না।
তো সকালবেলাটাকে যদি আমরা খুব সুন্দর করে ব্যবহার করতে পারি, আমরা যদি সকালে আগে উঠতে পারি এবং 3-4 ঘন্টা পড়ে যদি আমি আমার কাজে যেতে পারি, আমার মনে হয় কাজের প্রতিও আমাদের যে সততা সেটাও বজায় থাকবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমি সকালবেলায় যেহেতু পড়ে ফেলেছি, সারাটা দিন আমার মধ্যে যে অ্যাচিভমেন্টের সেন্স কাজ করবে সেটা কিন্তু আমাকে একটা দারুণ মোটিভেশন দেবে। এটা আমার পার্সোনালি মনে হয়। ঠিক আছে স্যার, আমরা এখন দেখছি প্রত্যেক বছর কাট অফ বাড়ছে, প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে ধরুন আপনি যেমন বলছেন যে যারা এইভাবে তো টাইমটা ম্যানেজ করছে, কিন্তু এই যে প্রত্যেক বছর চেঞ্জ হয়ে যাচ্ছে প্যাটার্ন, এই ক্ষেত্রে কিভাবে জিনিসটা মানে ওরা তৈরি করবে, মানে কাট অফও দিন দিন বাড়তে থাকছে। ঠিক, এটা কিন্তু একটা সত্যি এভিডেবল। আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক বছর ধরে বিসিএস এর প্রিলিমসের কাট অফ যদি দেখি অনেকটাই বেড়েছে এবং কম্পিটিশনের পরিমাণও বেড়েছে। কিন্তু দেখো স্টুডেন্টদের আমি একটা কথাই বলবো যে কম্পিটিশন যাই হোক, তোমার দরকার একটি মাত্র সিট। ঠিক আছে, তোমার তো একের বেশি সিটের প্রয়োজন নেই। ফলত তোমার প্রিপারেশনটা তুমি জারি রাখো, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং কাট অফ এখন যেখানে যাচ্ছে তার থেকে অনেক বেশি তুমি তোমার মক টেস্টে নিজের পারফরমেন্সে এনশিওর করার চেষ্টা করো। তাহলে দেখবে এই কাট অফ নিয়ে ভাবতে হবে না। কাট অফ নিয়ে সত্যিই না ভেবে যদি তার থেকেও আরও 10-20 নাম্বার এক্সট্রা নিয়ে আমি ভাবতে পারি, তাহলে দেখবে যে এই যে টেনশনটা, যে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, কাট অফ বেড়ে যাচ্ছে, এই সমস্যাগুলোর সম্মুখীন হবে না। আর এই সমস্যাগুলো যেটা করে সেটা হচ্ছে ওভার দ্য টাইম, এই থ্রু আউট প্রিপারেশনে আমার কনসেন্ট্রেশনটাকে অনেকটা নষ্ট করে দেয়। সেগুলোকে যদি আমি একটু দূরে সরাতে পারি এবং আমি যদি আমার পড়াশোনাটা এমনভাবেই করতে পারি যে কাট অফের অনেকটাই ওপরে আমি থাকছি, তাহলে আমার মনে হয় একদম শেষ পর্যন্ত খুব অসুবিধাহীনভাবে আমি পরীক্ষাটা ক্র্যাক করে বেরিয়ে যেতে পারবো। এটাই আমার সাজেশন থাকবে এই চেঞ্জিং পরিস্থিতিতে। আর যারা ধরুন স্যার অপশনালটাকে, মানে যেহেতু একটা ডেসক্রিপটিভ পেপার, তো সেটাকে এড়িয়ে যেতে চাইছে, সেক্ষেত্রে তারা সিডিটাকে ফিল আপ করছে, ফর্ম ফিল আপের সময় সিডি ফর্ম জন্য অ্যাপ্লাই করছে, গ্রুপ এ বিটাকে এড়িয়ে যাচ্ছে। মানে এটা মানে ঠিক কি, মানে এইভাবেই কি করা উচিত, মানে যারা অপশনালটাকে সাইডে রেখে এক্সামটা ক্র্যাক করতে চাইছে? দেখুন, এখানে আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে সাইডে অপশনালটা আমি কেন রাখছি বা অপশনালটাকে বাদ দিয়ে কেন পরীক্ষাটার কথা ভাবছি, সেটার দুটো কারণ হতে পারে। প্রথম কারণ হতে পারে যে আমার পরীক্ষা চলে এসছে, আমার আর পড়ার সময় নেই। আমি বলবো সেক্ষেত্রে তো আর কিছু করার নেই, সময় নেই, অতএব আমাকে সিডি এর জন্যই ঝাঁপাতে হবে এবং আমাকে অপশনাল ছাড়াই বেসিক্যালি সে বছর যেতে হবে। আর একটা উপায় পদ্ধতি হতে পারে যে আমার পরীক্ষার অনেকই দেরি আছে, কিন্তু আমি অনেক আগে থেকেই সিডি এর জন্য ভাবছি, অপশনালটা পড়ছি না। এই সিনারিওটা খুব একটা অ্যাকসেপ্টেবল নয়। তার কারণটা হচ্ছে এর দুটো দিক। প্রথম কথা হচ্ছে যে অপশনালটা আমাদেরকে, যেহেতু ডেসক্রিপটিভ একটা পেপার, আমরা সারাদিন ধরে এমসিকিউ এবং এই ধরনের ফ্যাকচুয়াল ডেটা নিয়ে কাজ করছি, আমার মনে হয় অপশনালটা আমাদেরকে একটা রিলিফ দেয়। আমি একটা সাবজেক্ট একটু ডিটেলসে পড়ছি, সেটা সম্পর্কে জানছি, ফলে সেটা কি হয়, সেটা কিন্তু আমার মানে নিজের একটা ইমপ্রুভমেন্ট হয় এবং সেটা আমার এই প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দ্বিতীয়ত, খুব ভালো করে যদি আমরা দেখি আফটার সার্ভিস, সিডি এবং গ্রুপ এ বি এর মধ্যে কিন্তু সার্ভিস লাইফে প্রায় কম বেশি 8-9 বছরের একটা কিন্তু তফাৎ হয়ে যায়। এবার খুব ভালোভাবে যদি লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে একটা অপশনাল সাবজেক্ট যদি আমি একটু ভালো করে পড়তাম এবং পরীক্ষা দিতাম, তাহলেই কিন্তু আমার এবি হয়ে যেত। সেই পরিস্থিতিতে আমি আমার সার্ভিস লাইফের 8-9টা বছর কিন্তু সেখানে আমি লস করছি। আমার মনে হয় না এটা অ্যাকসেপ্টেবল। তবে হ্যাঁ, আমার পড়া হয়নি এবছর, আমি কি করব, সেক্ষেত্রে কিন্তু সিডি এর জন্য পরীক্ষাটা অবশ্যই দেওয়া উচিত। আর একটা বিষয়ে আমি এখানে একটু আলোকপাত করব, সেটা হচ্ছে অনেক অ্যাসপিরেন্টকে আমি এরকমও দেখেছি যে মানে সব পরীক্ষা দেওয়ার পরে সে অপশনালটা দিতেই গেল না। ঠিক আছে, এবং সে অ্যাকচুয়ালি কিন্তু খুব ভালো ক্যান্ডিডেট, তার এমসিকিউ খুব ভালো পরীক্ষা হয়েছে, সেক্ষেত্রে সে আর অপশনাল পরীক্ষায় দিতে গেল না। এইটা কিন্তু আমি সাজেস্ট করব না, কারণ আমরা যদি খুব ভালো করে নাম্বার দেখি, পিএসসি যেভাবে নাম্বার দেয় সেই নাম্বারের ট্রেন্ড যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে যারা গ্রুপ সি এবং ডি, মানে গ্রুপ সিতে মূলত যারা খুব ভালো নাম্বার, মানে প্রথম দিকে র্যাঙ্ক করছে, তাদের কিন্তু অ্যাকচুয়ালি এমসিকিউতে খুব ভালো নাম্বার থাকে। মানে তারা যদি
অপশনালে একটা নমিনাল মার্কসও নিয়ে আসতে পারতো, তাদের কিন্তু তার গ্রুপ এ হয়ে যেত। কিন্তু শুধুমাত্র সে পরীক্ষাটা দিতে গেল না বলে সে কিন্তু আজকে গ্রুপের জন্য কনসিডারই হলো না। এটা কিন্তু একটা খুব আনফর্চুনেট সিচুয়েশন। আমার মনে হয় এইটা থেকে কিন্তু অ্যাসপিরেন্টদের বিরত থাকা উচিত। 4 দিন পরীক্ষা হয়, ধৈর্য রাখা সত্যিই কঠিন, কিন্তু আমার মনে হয় যে সার্ভিসের নিরিখে যদি দেখা যায় তাহলে ওই শেষ দিন পরীক্ষা দিতে যাওয়াটা কিন্তু তোমার জীবনে 7-8টা বছর তোমাকে এগিয়ে দিতে পারে, সেটা একটু মাথায় রাখা উচিত। স্যার সেক্ষেত্রে অপশনাল সাবজেক্টটা কি নিজের সাবজেক্টেই নেওয়া উচিত, নাকি ধরুন অন্য কোনো সাবজেক্ট সে চুজ করলো যেটা স্কোরিং হবে, মানে কিভাবে সিলেকশনের ক্ষেত্রে আপনার কি মনে হয় কিভাবে সিলেক্ট করা উচিত? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে অপশনাল সাবজেক্ট সবসময় যেটা করা উচিত যে আমার কি পড়তে ভালো লাগে তার ভিত্তিতে চয়েস করা উচিত। মানে এরকমটা হতেই পারে যে আমার যে সাবজেক্টটা আমি গ্র্যাজুয়েশনে পড়েছি বা মাস্টার্সে পড়েছি সেই সাবজেক্টেই আমার পড়তে ভীষণ ভালো লাগে, খুব স্বাভাবিক, আমার পড়া আছে অলরেডি এবং আমি বাকিদের থেকে অনেকটাই এগিয়ে, ফলে আমি সেই সাবজেক্টটাকে অপশনাল হিসেবে নিয়ে নিলাম, সেটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি। এবার হতেই পারে যে আমার একটা অন্য সাবজেক্ট পড়তে আবার ইচ্ছে করছে, আমি গ্র্যাজুয়েশনে বা মাস্টার্সে একটা সাবজেক্ট অনেক দিন ধরে পড়েছি, আমার একটা ফ্যাটিগ এসছে, আমি একটা অন্য কিছু পড়তে চাই, ফাইন, সেটাকে আমি অপশনাল হিসেবে নিতে পারি। ঠিক এই জায়গা থেকেই যেমন আমি নিজে ফিজিক্সের ছাত্র হয়ে বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যকে অপশনাল হিসেবে নিয়েছিলাম। কেন নিয়েছিলাম তার একটাই কারণ, সেটা হচ্ছে ছোটবেলা থেকেই আমরা বাংলা সাহিত্য পড়তে ভালো লাগতো। তো পরবর্তীকালে যখন সিভিল সার্ভিস দিতে এলাম তখন দেখলাম যে হ্যাঁ, বাংলা সাহিত্য পড়ার, একটু খুঁটিয়ে পড়ার একটা সুযোগ পাওয়া গেছে, আমি সেই সুযোগটা নিলাম এবং দেখলাম যে এই যে আমি সারাদিন ধরে ইতিহাস, ভূগোল বা এই যে এমসিকিউ, এই তার ডেটা মনে রাখছি, তার ভেতরে দিনে 2 ঘন্টা বা 3 ঘন্টা যখন বাংলা ডেসক্রিপটিভ হিসেবে পড়ছি, সেটা আমার একটা রিক্রিয়েশন হিসেবে কাজ করছে, সেটা মাথায় রাখা উচিত এবং নিজের ভালো লাগছে কিনা সেটা দেখা উচিত। আর যদি চয়েসের কথা আমি বলি যে কিভাবে অপশনাল চয়েস করব, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমাকে সিলেবাসটা এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখতে হবে, সেই দুটো দেখে আমাকে বুঝতে হবে যে সেখানে আমার কাছে ফ্যামিলিয়ার লাগছে কিনা, বা যে বইগুলো সবাই সাজেস্ট করছে সেই বইগুলো এনে আমি সব প্রশ্নের উত্তরগুলো একটু খুঁজে পাচ্ছি কিনা। এরকমটা যদি একটা পরিস্থিতি হয়, আমার কাছে যদি ফ্যামিলিয়ার লাগে সাবজেক্টটা, তাহলেই কিন্তু সেই সাবজেক্টটাকে নিয়ে এগোনো উচিত। এবং আমি বলবো যে অপশনালটা সবসময় একটা আনন্দ নিয়ে নতুন সাবজেক্ট পড়ার আনন্দে পড়া উচিত। সেক্ষেত্রে আমার মনে হয় যে পরীক্ষাতে ভালো পারফরমেন্স হবে এবং এই প্রিপারেশনের যে মনোটনি, এই সারাদিন এমসিকিউ পড়তে পড়তে যে মনোটনি তৈরি হয়, সেটাও কিন্তু খানিকটা আমরা মিটিগেট করতে পারবো। কি ধরনের বই তারা ফলো করবে, মানে অপশনাল তো আছে, প্লাস ধরুন এই যে ডাব্লিউবিসিএস এর বিভিন্ন সাবজেক্টে ম্যাথস, জিআই, ইংলিশ, জিকে, কি ধরনের বই ফলো করা উচিত? আচ্ছা, বইয়ের প্রসঙ্গে যদি আসি তাহলে আমি যেটা বলবো যে এখানে আমার মেটেরিয়াল বা প্রিপারেশন সংক্রান্ত একটা অভিমত আছে। সেই অভিমতটি হলো যে প্রিপারেশন সবসময় 360 ডিগ্রি হওয়া উচিত। মানে 360 ডিগ্রি বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রিপারেশনটা আমার কমপ্লিট হবে। হতেই পারে যে আমি খুব কম পড়েছি, আমার কম পড়ার সময় ছিল, আমি বেশি পড়ার সময় পাইনি, তবুও আমি গোটা সিলেবাসটা পড়েছি, একটা ছোট বই থেকে পড়েছি কিন্তু পড়েছি। সেক্ষেত্রে আমি বলবো যে একটা প্রিপারেশনের অনেকগুলো বইয়ের ধাপ আছে। যেমন আমি যদি বলি যে সবচেয়ে বড় ধাপ কোনটা, বা সবচেয়ে ডেসক্রিপটিভ বইতে মূলত ছাত্রছাত্রীরা কোনটা পড়ে, হিস্ট্রি জীবন মুখোপাধ্যায়, জিওগ্রাফি কার্তিক চন্দ্র মণ্ডল, পলিটিতে লক্ষ্মীকান্ত, ইকোনমিক্সের ক্ষেত্রে নিতিন সিংহানিয়া স্যারের বইটি, এবং তার সাথে সাথে আরিহান্তের সায়েন্স বই, ম্যাথ জিআইয়ের ক্ষেত্রে আর.এস. আগরওয়ালের বইগুলো, ইংলিশের ক্ষেত্রেও আর.এস. আগরওয়ালের প্র্যাকটিস সেটগুলো, এইগুলো হচ্ছে একদম গোল্ড স্ট্যান্ডার্ড বিসিএস এর প্রিপারেশনের জন্য। এইবার প্রসঙ্গটা হচ্ছে তাহলে আমাকে কি স্যার এইগুলোই পড়তে হবে পরীক্ষাটা ক্র্যাক করার জন্য? আমি বলবো না, এগুলোই পড়তে হবে এ কথা কোথাও আমি বলছি না। আমার বক্তব্য যে মেটেরিয়াল তোমার কেমন হবে সেটা ডিপেন্ড করবে তোমার পড়ার ক্যাপাসিটি এবং তোমার হাতের সময়ের উপরে। যদি তুমি দেখো যে না স্যার আমার এত পড়ার সময় নেই, আমার পরীক্ষা চলে আসছে বা আমি চাকরি করি, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা তাহলে আরিহান্তের ম্যাথ বুকগুলো পড়ো।
কিন্তু যে মেটেরিয়ালটা পড়বে সেটা হতে পারে ছোট মেটেরিয়াল, বা তাও আমার সময় নেই, তাহলে তুমি মনোহর পাণ্ডের জিকে পড়ো। কিন্তু মাথায় রাখো যে প্রিপারেশনটা হতে হবে 360 ডিগ্রি, সেটা যেন কমপ্লিট হয়। নো ম্যাটার যে তুমি বড় পরিধি নিতে গিয়ে একটা জায়গা তুমি কভারই করতে পারোনি, এরকমটা যেন না হয়। তোমার পরিধি ছোট ছিল কিন্তু সেটা কমপ্লিট একটা সার্কেল ছিল, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এক্ষেত্রে স্যার এখন এই প্যান্ডামিক সিচুয়েশনে ধরুন বিভিন্ন জায়গায় অনলাইন কোচিং দিচ্ছে, তো সেটা কি আদৌ স্টুডেন্টদের জন্য উপকারী, মানে সেই অনলাইনে ক্লাস করে ওইভাবে কি সম্ভব? না, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন এবং বিভিন্ন রকম রুলস অ্যান্ড রেগুলেশনস আর ইন ফোর্স, সেই জন্যে আমরা দেখতে পাচ্ছি যে এই কোচিং ব্যাপারটাও কিন্তু আস্তে আস্তে অফলাইন থেকে অনলাইনের দিকে অনেকটা ঘেঁষে গেছে। আমার এখানে একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে আলটিমেটলি কোচিং ইনস্টিটিউট বা টিচার বা মেন্টার যারা থাকেন, যারা প্রিপারেশনগুলো দেন আর কি, তারা কিন্তু পুরোটাই আমাদেরকে শুধুমাত্র হেল্প করতে পারেন। তারা আমাদেরকে পড়েও দিতে পারবেন না, তারা পরীক্ষাতেও আমাদেরকে গিয়ে হেল্প করতে পারবেন না। প্রিপারেশনটা আমাকেই নিতে হবে। আমাকে এনশিওর করতে হবে যে কোচিং ইনস্টিটিউট থেকে আমি অ্যাকচুয়ালি কি নিয়ে বাড়ি যাই। আমি নিয়ে বাড়ি যাই দুটো জিনিস। একটা হচ্ছে একটা অ্যাসোসিয়েশন, আমার কো অ্যাসপিরেন্ট যারা একসাথে আমার সাথে পরীক্ষা দেবে, যাদের সাথে আমার যোগাযোগ থাকবে, যাদের সাথে কম্পিট করে পরীক্ষাটা আমি শেষ অবধি পৌঁছাবো, এই জিনিসটা। সেকেন্ড হচ্ছে একটা সিনসিয়ারিটি, ঠিক আছে, বা একটা রেগুলারিটি নিয়ে আমি বেসিক্যালি কোচিং সেন্টার থেকে বাড়ি যাই। যে কোচিং সেন্টার আছে মানে আমার একটা রেগুলার ক্লাস আছে, স্কুল কলেজের তো ব্যাপার নেই এখানে, সেই স্কুল কলেজের খানিকটা পরিপূরক হিসেবে এখানে কোচিং সেন্টার কাজ করে। যে একটা রেগুলার ক্লাস হবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে পড়া দিতে হবে, পরীক্ষার রেজাল্ট করতে হবে। আমার বক্তব্য যে কেউ যদি অনলাইনেও এই দুটো জিনিস মেনটেন করতে পারে তাহলে কিন্তু তার কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে আমার যেটা উদ্দেশ্য, কোচিং সেন্টারে আমি ভর্তি হয়েছি বা কোথাও আমি যুক্ত হয়েছি, সেখান থেকে কিন্তু আমাকে আমার যেটা লক্ষ্য, সেই লক্ষ্যটা কিন্তু বের করে আনতে হবে, সেটা অফলাইন হোক আর অনলাইন হোক। স্যার, বিসিএস প্রিলিমিনারি এক্সাম মেন্স এক্সামের মধ্যে একটা হিউজ গ্যাপ থাকে। এখন এই সময় তো আরও আমরা সেটা বেশি দেখতে পাচ্ছি, বা নোটিফিকেশন বেরোতে অনেকটা সময় লেগে যাচ্ছে। তো স্টুডেন্টরা এখানে নিজেদের কিভাবে মোটিভেট করবে, মানে এই জায়গাটা যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, বা প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পর তারা কিন্তু চুপচাপ বসে যাচ্ছে যে না মেন্সের রেজাল্ট বেরোবে দেন আমি রেডি করবো, মানে এইভাবেই কি মানে হয়, বা এইভাবেই কি সম্ভব ব্যাপারটা? না, এখানে আমার যেটা মনে হয় যে এটাকে আমি দুটো ভাবে দেখতে পারি। একটা হচ্ছে আমার নোটিফিকেশন বেরোতে দেরি হচ্ছে, আর একটা হচ্ছে আমার প্রিলিম হয়ে গেছে, প্রিলিমের রেজাল্ট বেরোয়নি, কি করব। প্রথম পরিস্থিতিতে নোটিফিকেশন বেরোতে দেরি হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যে এটাকে পজিটিভলি নাও। কেন পজিটিভলি নাও? যে তুমি যেটা মনে করছিলে যে ইস, পরীক্ষাটা যদি 1 মাস পরে হয় তাহলে তো আমি এগুলো পড়তে পারবো না, নোটিফিকেশন বেরোতে দেরি হচ্ছে মানে তুমি আরও বেশি সময় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবার মাথায় রাখবে সবসময় যে যখনই সময় পাচ্ছ তোমার কম্পিটিটারও কিন্তু সময় পাচ্ছে। হতে পারে যে তুমি একটা দুশ্চিন্তায় আছো যে নোটিফিকেশন বেরোচ্ছে না তাই আমি পড়তে পারছি না, মাথায় রাখবে যে তোমার কম্পিটিটাররা কিন্তু সেই দুশ্চিন্তা করছে না, তারা এক্সট্রা সময়টাকে পড়ে কাজে লাগাচ্ছে। ফলে যে কোনো এক্সট্রা সময়কেই কিন্তু শুধুমাত্র অ্যাকাডেমিক পারপাসে ইউজ করো, ঠিক আছে। কারণ আলটিমেটলি কিন্তু অ্যাকাডেমিক্যালি তুমি কতটা সাউন্ড ছিলে, অ্যাকাডেমিক্যালি তুমি কতটা নিষ্ঠাবান ছিলে, সেটাই কিন্তু পরীক্ষায় প্রমাণিত হবে। সেইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার কাছে যে কোনো দেরি মানেই হচ্ছে আমি এক্সট্রা সময় পাচ্ছি, সেটাকে আমি অ্যাকাডেমিক্যালি কাজে রাখবো। দুশ্চিন্তা করার জন্য অন্য লোকেরা আছে, অন্য সেকশন অফ দ্য সোসাইটি আছে। আমি একজন অ্যাসপিরেন্ট, আমার কাজ হচ্ছে শুধুমাত্র পড়াশোনা করা, সেটাই আমি করতে থাকবো। দ্বিতীয় প্রসঙ্গে এবার আসি যে আমার প্রিলিমিনারি হয়ে গেছে, প্রিলিমিনারি রেজাল্ট এখনো বেরোয়নি, আমি বুঝতে পারছি না আমার সাথে কি হবে। এই প্রসঙ্গে আমি যেটা বলবো যে এই সিনারিওটা খুব ক্রুশিয়াল। কেন ক্রুশিয়াল? তার কারণটা হচ্ছে প্রিলিমিনারি রেজাল্ট বেরোতে বেরোতে যদি ওখানে মাসখানেকও সময় লেগে যায়, সেই মাসখানেক সময়টা কিন্তু বেসিক্যালি গোল্ডেন টাইম। আমি যদি ব্যবহার না করতে পারি বেসিক্যালি আমার মেন্সের প্রিপারেশন কিন্তু হ্যাম্পার হবে। সেক্ষেত্রে আমার সমস্ত অ্যাসপিরেন্টদের কাছে একটাই সাজেশন থাকবে যে তোমরা প্রিলিমিনারিটাকে খুব ভালো দেওয়ার চেষ্টা করো, মানে এতটাই ভালো দেওয়ার চেষ্টা করো
যে তোমার পাস করা বা ফেল করা নিয়ে তোমার কোনো টেনশন থাকবে না। মানে যে কাট অফটা সবাই বলছে যে 110 হতে পারে বা 115 হতে পারে বা 120 হতে পারে, প্লিজ তোমরা টার্গেট করো 140 145 স্কোর করার। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা সবাই জানি প্রিলিমিনারি নাম্বার যোগ হবে না। 120 কাট অফ হলেও তোমার পাস হয়ে যেত, 145 পেয়েও তুমি পাসই করবে, কিন্তু ওই 25টা নাম্বার তোমাকে বিসিএসে কোথাও যোগ হবে না, যোগ হবে একটা জায়গাতে। সেটা হচ্ছে ওই যে 1 মাস সময় প্রিলি থেকে প্রিলি রেজাল্ট বেরোনো পর্যন্ত, সেই 1 মাস সময় তুমি কাজে লাগাতে পারবে এবং একদম ফুল ফ্লেজেড মেনের প্রিপারেশন নিতে পারবে। এইটা কিন্তু মাথায় রাখবে, অধিকাংশ অ্যাসপিরেন্টই কিন্তু করতে পারে না। ফলে ওখানে তুমি একটা মাস এক্সট্রা পেয়ে যাওয়া মানে কিন্তু বিশাল ব্যাপার, এবং মেন্সের প্রিপারেশন কিন্তু অনেকটা এগিয়ে যাবে। সেটা আমার সবসময় সাজেশন থাকবে যে বিসিএস প্রিলিমস শুধু কাট অফ ক্লিয়ার করব এই স্ট্র্যাটেজি একদম নিও না। একটা অনেক বেশি নাম্বার আনার চেষ্টা করো, তোমাকে ওই নাম্বারটা বেসিক্যালি 1 বা 1.5 মাস বেশি সময় দেবে। স্যার, ডাব্লিউবিসিএস এক্সাম দেওয়ার সময় থেকে চাকরি পাওয়া অবধি আপনার মানে জার্নিটা ঠিক কেমন ছিল, বা এক্ষেত্রে তো একটা সময় সাপেক্ষ ব্যাপার না, কিভাবে মানে মোটিভেশনটা ধরে রেখেছিলেন? হ্যাঁ, এটা একদমই ঠিক কথা। মানে আমি যদি শুধু ডাব্লিউবিসিএস এর কথাই ধরি তাহলেও কিন্তু যে কোনো একজন, আমি কেন, যে কোনো একজন অ্যাসপিরেন্ট থেকে অফিসার হতে প্রায় 2 বছর সময় লাগে যদি সে প্রথমবারই পেয়ে যায়। এরপরেও ফেলিয়ার আছে, অনেক কিছু আছে, এবং মূলত অন অ্যান অ্যাভারেজ আমরা দেখতে পাই যে এই জার্নিটাতে আমরা 3-4 বছর কাটিয়েই থাকি, যেটা বেশ বড় সময়, মানে আমার হিসাবে বেশ বড় সময়। এবং সত্যি কথা বলতে এই যে মোটিভেশনাল ভিডিওস বা সরকারি অফিসার হলে আমি এই এই সুযোগ সুবিধা পাবো, এই পাবো সেই পাবো, এই সমস্ত বিষয়টা না আমাদেরকে প্রিপারেশন শুরুতে ভীষণ রকমভাবে মোটিভেট করে যে আমার এরকম অফিস হবে বা আমার এই পরিচিতি হবে, এই যে ব্যাপারগুলো এগুলো ভীষণ রকমভাবে মোটিভেট করে শুরুতে। কিন্তু ওভার দ্য টাইম আমরা আস্তে আস্তে দেখতে থাকি যে এই মোটিভেশনগুলো না আস্তে আস্তে খসে পড়তে থাকে, এবং 3-4 বছর ধরে শুধুমাত্র ওই নীলবাতি গাড়ি পাবো বা আমার এত বড় অফিস হবে, এই ধরনের মোটিভেশনগুলো কিন্তু সত্যি কথা বলতে 3-4 বছর ধরে আমাদের সাথে থাকে না। যেটা আমাদের সাথে থাকে সেটা হচ্ছে যে আমাদের নলেজ এবং একাডেমিক্যালি যেটা আমি পাচ্ছি সেইটা। আমার একটাই অবজারভেশন, সেটা হচ্ছে যে আমি যদি ডেলি কিছু জানতে পারি, ডেলি আমি যদি পড়াশোনা করতে পারি, তাহলেই কিন্তু আমি একমাত্র এই এত বড় একটা জার্নি কমপ্লিট করতে পারবো। আমার যদি ডেলি কোনো ইমপ্রুভমেন্ট না হয়, আমার কিন্তু একটা টাইমে ফ্যাটিক চলে আসবে। সেই জন্য আমি সমস্ত অ্যাসপিরেন্টদেরকে বলবো যে তোমরা তোমাদের পড়ার ধরনটাকে প্রত্যেক দিনের ছকে বেঁধে নাও এবং প্রত্যেক দিনের অ্যাচিভমেন্ট প্রত্যেক দিন অ্যাচিভ করার চেষ্টা করো। ফলে যেটা হবে আলটিমেটলি কিন্তু তোমরা সাকসেসে পৌঁছে যাবে। এ ব্যাপারে আমার একটা ছোট্ট অবজারভেশন আছে যে এই যে আমরা রেজাল্ট বেরোই, যখন আমরা সাকসেস পাই, এই যে সাকসেস পাওয়া বা ফেলিয়ার হই, মানে ফেলিয়ারটাও একই সাথে ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আমরা মনে করি যে আমরা সেই দিন ব্যর্থ হলাম বা সেই দিন সাফল্য পেলাম না। আমাদের সাফল্য এবং ব্যর্থতা কিন্তু প্রত্যেক দিন, আমার যদি ডেলি রুটিন করা থাকে, আমার যদি ডেলি ছক করা থাকে যে আমি আজকে একটা চ্যাপ্টার পড়বো, কালকে 2টো চ্যাপ্টার পড়বো, এই যে ডেলি সেটাকে আমি অ্যাচিভ করছি, সেটা আমাকে ডেলি সাকসেস দেয়। আর যদি আমি সেটা না করতে পারি, সেটাই কিন্তু আলটিমেটলি আমাকে ডেলি ফেলিওর দেয়। এবং এই ডেলি সাকসেস এবং ডেলি ফেলিয়ারই কিন্তু আলটিমেটলি অ্যাকচুয়াল সাকসেস ফেলিয়ারের মধ্যে তফাৎ করে দেয়। সেই জন্য আমি বলবো যে প্রত্যেক দিনের রুটিন এবং প্রত্যেক দিনের অ্যাচিভমেন্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং আমি যদি প্রত্যেক দিন অ্যাচিভ করতে পারি, প্রত্যেক দিন সাকসেস পাই, তবেই কিন্তু আমি 3 থেকে 4 বছরের এই জার্নি আমি কিন্তু কমপ্লিট করতে পারবো। না হলে কিন্তু মাঝখানে মোটিভেশন ধরে রাখা ভীষণ শক্ত। স্যার, যেটা মানে জানতে চাইবো সেটা হচ্ছে যে যখন রেজাল্টটা জানতে পারলেন, সেই সময় অনুভূতিটা ঠিক কেমন ছিল, মানে বা এক্ষেত্রে আপনার প্রাপ্তিটা ঠিক কেমন? হ্যাঁ, এটা তো অবশ্যই আমি বলবো যে মানে সেই দিনটা আমার এখনো মনে আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার জীবনের সবচেয়ে খুশির দিনগুলোর মধ্যে ডেফিনেটলি একটা, এবং অনেক খুশি আছে যেগুলো হয়তো আমাদের কাছে খুব মানে একটা সময় ধরে আসে বা আমরা জানতে পারি যে আসছে এরকমটা,
কিন্তু এইটা এমনই একটা খুশির দিন ছিল যেটা খুব অনভিপ্রেত এবং হঠাৎ করে এসে একদিন সন্ধ্যেবেলায় উপস্থিত হয়েছিল। তো আমার তো ভালো লাগা অবশ্যই হয়েছিল, হয়তো প্রথমে বুঝতেও পারিনি যে এটার মানে কি বা মানে ঠিক ফিল করতে পারছিলাম না। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার একটা জিনিসই মনে আছে যে আমার বাড়ির মানুষরা, বিশেষত আমার বাবা মা, এদেরকে আমি সামনে থেকে দেখেছিলাম যে ওনাদের কত ভালো লেগেছিল। এবং আমার মনে হয় যে আমার কাছে, আমার মানে তোমাদের সকল অ্যাসপিরেন্টের কাছে যারা পরীক্ষা দিচ্ছ বা যে কোনো, মানে শুধু WBCS বলে না, যে কোনো পরীক্ষা দিচ্ছ, তাদের কাছে আমার একটাই আবেদন থাকবে যে নিজের জন্য তো তোমরা করবেই, সারা জীবন চাকরিটা তোমাকে লাইভলিহুড দেবে, রেকগনিশন দেবে, অনেক কিছু দেবে, কিন্তু আমি বলবো যে ওই রকম একটা দিন তোমাদের বাবা মাকে তোমরা গিফট করো। ওর থেকে ভালো গিফট আমার মনে হয় না ছেলে মেয়ের পক্ষে তার বাবা মাকে দেওয়া সম্ভব। ওই গিফটটার জন্য সারাটা জীবন বেঁচে থাকা যায় এবং তোমার বাবা মারা, বিশেষ করে কাছের মানুষেরা, ওই দিনটাতে যা খুশি হবেন, সেই খুশিটা আমার মনে হয় এই যে আমাদের এত বড় জার্নি, এত কষ্ট, এত পড়াশোনা, এত রাত জাগা, সমস্ত কিছুকে ওই পয়েন্টে জাস্টিফাই করে দেয়। ওটাই সবচেয়ে বড় পাওনা, ওটাই সবচেয়ে বড় পাওনা এবং সবচেয়ে বড় দেওয়াও বটে। মানে ওর থেকে বেশি কিছু আমি আমার বাবা মাকে দিতে পারবো কিনা আমার জানা নেই। এবং আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের বাবা মারা এই দিনটা ডিজার্ভ করেন। তারা আমাদেরকে ছোট থেকে বড় করেছেন এই দিনটা দেখার জন্য। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা ডেফিনেটলি তোমাদের বাবা মাদেরকে এই দিনটা উপহার দাও। স্যার, পাশাপাশি আর একটা জিনিস জানতে চাইবো যে আফটার জব ট্রেনিং পিরিয়ডটা কেমন ছিল, হ্যাঁ, বা আপনার ধরুন জব প্রোফাইলটা ঠিক কেমন? আচ্ছা, এই ব্যাপারে আমি বলবো যে ট্রেনিং সংক্রান্ত বিষয়ে কিন্তু আমাদের সকলেরই একটা আগ্রহ আছে। বিশেষ করে আমি নিজেও যখন অ্যাসপিরেন্ট ছিলাম, আমারও বিশেষ আগ্রহ ছিল যে ট্রেনিংটা কেমন হয় বা কেমন দিনগুলো যায়। দেখো, এখানে আমি একটা জিনিস বলবো যে ট্রেনিংয়ের কিন্তু একটা চাকরিগত দিক আছে, মানে চাকরিতে তার একটা প্রয়োজনীয়তা আছে এবং সেই সংক্রান্ত বিষয়ে ওখানে শেখানো হয়, পড়ানো হয়, সেগুলো তো আছেই। সেগুলো আমার মনে হয় অনেক বেশি টেকনিক্যাল, সেটা নিয়ে যদি কথা নাও বলি। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ট্রেনিংয়ে তুমি যেটা পাবে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, তুমি নতুন করে আরও অনেক বন্ধু পাবে যারা তোমার ব্যাচমেট, যারা তোমার সাথে সারা জীবন থাকবে, যাদের সাথে তোমার মাঝে মাঝে দেখা হবে। এবং ওই যে দিনগুলো, মানে ট্রেনিং সেন্টারে ATI-তে বলো বা PTC-তে বলো, আমাদের দুটো জায়গাতেই ট্রেনিং হয়েছিল, ATI এবং PTC-তে। আমার মনে আছে ওই দিনগুলো মানে আমার জীবনের কিছু স্বর্ণালী দিনের মধ্যে একদিন, এবং ওই দিনগুলো ওই আনন্দ মজার মধ্যে যেভাবে কেটেছিল, তার জন্য এই প্রিপারেশনটা কিন্তু নেওয়া যায়। মানে ট্রেনিং আমার মনে হয় চাকরির জন্য যতটা ইম্পর্টেন্ট, তেমনভাবে এই যে 3-4 বছরের যে জার্নি আমার, তার একটা রিওয়ার্ডও কিন্তু ট্রেনিং বটে। মানে সেখানে ব্যাচমেটদের সাথে দেখা হওয়া, ক্লাস করা, মজা করা, এই জিনিসটা কিন্তু আমার মনে হয় যে মানে ভীষণ ভর্তি একটা জিনিস এই প্রিপারেশন সংক্রান্ত বিষয়ে। এবং আমি বলবো যে আমরা এখনও মানে আফটার সার্ভিসও আমরা এখনও সবসময় মুখিয়ে থাকি যে আমাদের ব্যাচমেটদের সাথে কবে আবার ট্রেনিং হবে, কবে তাদের সাথে দেখা হবে, কবে আবার তেমনভাবে মজা করব। কিন্তু ওই ইন্ডাকশন ট্রেনিংয়ের যে মর্যাদা, সেটা আমার মনে হয় যে মানে মুখে বা ভাষায় ব্যক্ত করা খুব কঠিন। কিন্তু এটুকু খুব শিওর যে এই যে কষ্টটা তোমাদের চলছে এখন, তোমরা প্রিপারেশন নিচ্ছ, সেটাকে পুষিয়ে দেওয়ার মতো রসদ কিন্তু ওই দিনগুলোতে আছে। তাই হাল ছেড়ো না, ওই দিনগুলোর জন্য এই খাটনিটা খাটাই যায়। আর আমার মনে হয় স্যার, যেটা সব স্টুডেন্টরাও জানতে চাইবে, যে এই যে এত খাটনি, সমস্ত কিছু পড়াশোনা, সমস্তটা লং একটা জার্নি, তো জব স্যাটিসফ্যাকশনটা ঠিক কতটা? হ্যাঁ, এটা আমার মনে হয় যে এটা একটা খুব মানে ভ্যালিড একটা প্রশ্ন। এই প্রশ্নটা সত্যি ওঠা উচিত। আজকে আমার চাকরি করা 3 বছর হয়ে গেল এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে মানে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে যে চাকরি পাওয়ার পরে তো আমাদের সঠিক ধারণা থাকে না যে কেমন জব লাইফ হতে চলেছে, বা ট্রেনিং পিরিয়ডেও জব লাইফ সম্পর্কে খুব পরিষ্কারভাবে বোঝা যায় না। তো আফটার 3 ইয়ার্স আমি যদি এটাকে একটা অ্যানালাইজ করতে বসি, তাহলে আমি বলবো যে হ্যাঁ, ইট ইজ ভেরি মাচ ওয়ার্থি। ঠিক আছে, মানে এই যে জব স্যাটিসফ্যাকশানটা আমার আছে, সেই জব স্যাটিসফ্যাকশানটাকে আমি যথেষ্ট গুরুত্ব দিতে পারি একটা কারণেই, সেটা হচ্ছে যে এই জবটাতে প্রথমত আমার যে কাজের সুযোগ রয়েছে, সেটা কিন্তু আমাকে প্রচুর
ইন্সপায়ার করে কাজ করার জন্য। মানে আমার কাজের পরিধিটা অনেক ক্ষেত্রেই কিন্তু আমি নিজেই নির্ধারণ করি, ফলে আমার পোটেনশিয়াল দেখানোর যে জায়গা সেটা আমার জব আমাকে প্রোভাইড করে। সেকেন্ড, আমি যেটা বলবো যে সিভিল সার্ভিস সম্পর্কে কিন্তু মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, যাদেরকে আমরা বেসিক্যালি সার্ভ করি, তাদের কিন্তু একটা ভালো ধারণা আছে। মানে কোথাও কোনো রকম কোনো ঘটনা ঘটতেই পারে বা বিচ্ছিন্ন কিছু হতেই পারে, সেগুলো যদি বাদ দিই তাহলে আমি বলবো যে ডেলি আমি আমার অফিসে আমার চেয়ারটাতে বসে যে সাধারণ মানুষগুলোকে রোজ ফেস করি এবং তাদের কাছ থেকে একটা মানে আমারই করা কর্তব্য, মানে আমারই কর্তব্য, যেটা যে কাজটা আমাকে করে দিতেই হবে, যেটাই আমার মানে জবের ডিমান্ড, সেই কাজটা করে দেওয়ার জন্য তাদের কাছ থেকে যে পরিমাণ আশীর্বাদ, ধন্যবাদ, যাই বলুন, যেটা পাই সেটাকেই আমি বাড়তি মনে করি। কারণ ওটা তো অ্যাকচুয়ালি আমার জবের নিড, ওটা আমাকে করতেই হতো, কিন্তু তারপরেও সাধারণ মানুষ ভালোবেসে যখন থ্যাংক ইউ স্যার বলে যান বা ভালো থাকবেন বলে যান, আমার মনে হয় বাড়ি ফেরার সময় ওটাই সবচেয়ে বড় প্রাপ্তি, এবং ওটার জন্যই এই চাকরিটা, এই প্রিপারেশনটা নেওয়া যায়। আজকের একদম শেষ কোশ্চেন স্যার, অনেকটা আপনাকে জ্বালিয়েছি আজকে। না, না। আজকের আপনি আর 5 বছর আগের আপনার সাথে যদি দেখা হয় তাহলে তাকে আপনি কি সাজেশন দেবেন? হ্যাঁ, এটা আমার মনে হয় যে এই ফিরে দেখাটার একটা দরকার আছে। মানে অ্যাকচুয়ালি আমাদের এই যে জার্নিটা তো এরকম না যে সবটাই ঠিক ছিল, আমি কোনো ভুল করিনি। হ্যাঁ, অবশ্যই ঠিক ভুল সবটা মিলিয়ে এই জার্নিটা, এবং তার জন্য হয়তো দেরি হয়েছে, তার জন্য হয়তো অসুবিধা হয়েছে, অনেক কিছু হয়েছে। তবে 5 বছর আগের আমিটার সাথে যদি আমার আবার দেখা হয়, আমি অবশ্যই তাকে যেটা বলবো সেটা হচ্ছে তাকে অনেক সিনসিয়ার হতে বলবো। তাকে আমি একাডেমিক্যালি খুব মারাত্মক হতে বলবো, এ কথা আমি বলছি না। প্রচুর কিছু অ্যাচিভ করে ফেলতে বলবো, সেটাও আমি বলবো না। আমি শুধু একটা জিনিসই বলবো যে সিনসিয়ার হতে, এবং রেগুলার কাজ রেগুলার মেনটেন করতে, এবং নিজের রুটিন নিজেকে মেনটেন করতে। মানে আমার যেটা মনে হয় যে আমরা প্রত্যেক দিন কত কিছু অ্যাচিভ করে ফেললাম, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি কত সিস্টেমেটিক্যালি সেটা অ্যাচিভ করলাম, এবং সেই সিস্টেমেটিক হওয়ার পরামর্শটাই আমি আমার 5 বছর আগের আমিকে দেবো। আমার মনে হয় আমি যদি আরও বেশি সিস্টেমেটিক হতাম, হয়তো আমি আরও ভালো কিছু করতে পারতাম। এবং আমারও মানে যারা আমার ছোট ভাই বোন বা যারা অ্যাসপিরেন্টরা এখন পরীক্ষা দিচ্ছ, তাদেরকেও বলবো যে তোমরা সিস্টেমেটিক হও। এই পরীক্ষাটা এবং সর্বোপরি এই চাকরিগুলো সবটাই কিন্তু বেসিক্যালি সিস্টেমেটিক একজন মানুষকে খুঁজছে, ঠিক আছে? এবং সেই সিস্টেমেটিক মানুষ হতে পারার মধ্যেই কিন্তু সাফল্য লুকিয়ে আছে। তো এটাই আমার আজকের জন্য শেষ সাজেশন থাকবে। সকলকে আমার পক্ষ থেকে অল দ্য বেস্ট। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, আমাদের পরীক্ষা খুব সামনেই আসতে চলেছে। সকলের ভালো হবে এবং এগিয়ে যাও তোমাদের লক্ষ্যে। থ্যাংক ইউ সো মাচ স্যার আজকে আমাদের সাথে থাকার জন্য। আমার মনে হয় আপনি যে সাজেশনগুলো দিলেন সেগুলো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যারা পরীক্ষায় বসবে খুবই কাজে দেবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।